হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আজকে আমি আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ধামাকাদার একটা ভিডিও। ঠান্ডা তো অনেক পড়েছে। ঠান্ডা পড়েছে বলে তো আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, আমাদের কিন্তু এই পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। তাই আমি ফোর্থ সেমিস্টারে যে একটা উল্লেখযোগ্য ছোট গল্প রয়েছে হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চলেছি। আশা করি তোমরা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজেই নিজের মতো করে তোমরা প্রত্যেকেই উত্তর করতে পারবে। তো চলো দেরি না করে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলুদ পোড়া, এই বিষয়টা নিয়ে আজকে আমি আমার বিস্তারিত আলোচনা শুরু করছি। প্রথমেই আমরা দেখব এই যে হলুদ পোড়া, এটা কিন্তু আমাদের ফোর্থ সেমিস্টার বাংলার একটা বিখ্যাত একটা ছোট গল্প, সেটা হচ্ছে হলুদ পোড়া। এটি লিখেছেন কে? এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তোমাদের একটু জেনে রাখতে হবে যে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে হলুদ পোড়া, আদৌ মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা তার প্রকৃত নাম না। তাহলে তার প্রকৃত নামটা কি? তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বোঝা গেল? তাহলে উনার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এবং ইনি একাধারে যেমন ছোট গল্পকার, তিনি আবার ঔপন্যাসিক, সব জায়গাতেই মোটামুটি তার কিন্তু একটা অবাধ যাতায়াত রয়েছে। হলুদ পোড়া, এই হলুদ পোড়া গল্পটা নেওয়া হয়েছে হলুদ পোড়া নামক গল্প সংকলন থেকেই। এটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই হলুদ পোড়া গল্পটা তোমরা যদি পড়তে যাও, এই হলুদ পোড়া গল্পটা তোমরা যদি পড়ো, তাহলে তোমাদের কাছে না কিছুটা মনে হবে যে এটা মনে হয় ভূতের গল্প। আবার কিছুটা পড়ার পরে মনে হবে যে না, এখানে কুসংস্কার বনাম যুক্তি বিজ্ঞানের একটা যে ডিবেট, সেটা। তার মানে আদৌ গল্পটার মধ্যে কি রয়েছে? শুধু কি ভূতের গল্প রয়েছে, না এর মধ্যে অন্য কিছু বার্তা কবি দিতে চেয়েছেন? সেটা কিন্তু আমরা আজকের এই আলোচনার শেষেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো চলো এর মূল বিষয়বস্তুটা আমরা একটু দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা বলি, যে কোনো গল্প শুরু করার আগে বা পড়ার আগে আমাদের চরিত্র সংখ্যা, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কেন? কারণ চরিত্রগুলো যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা অতটা কঠিন মনে হয় না। কিন্তু আমরা যদি চরিত্র জিনিসটা কি সেটা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব সমস্যা হতে পারে। তো আমরা এই গল্পে বেশ কিছু চরিত্র পাই। একটা হচ্ছে বলাই চক্রবর্তী, একটা হচ্ছে শুভ্রা, একটা হচ্ছে নবীন দামিনী, ধীরেন শান্তি, একটা হচ্ছে কুঞ্জ মাঝি, কৈলাস ডাক্তার আর মথুর বাবু। আমরা মোটামুটি এই কয়েকটা চরিত্র কিন্তু এই গল্পে পাই। এছাড়াও আরো দু একটা অন্যান্য চরিত্র আছে, সেগুলি কিন্তু আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের এই চরিত্রগুলো সম্পর্কে জানলেই আমরা গল্পের 90% প্রশ্ন উত্তর আমরা লিখে আসতে পারবো। তো চলো আমরা প্রত্যেকের একটা একটা করে চরিত্রকে আগে ব্যাখ্যা করার চেষ্টা করি। বলাই চক্রবর্তী, ইনি হচ্ছেন মাঝ বয়সী একজন যুবক, মাঝ বয়সী একজন যুবক, এবং এই লোকটা নাকি মোটেও ভালো ছিল না, এবং আশেপাশের লোকজন উনার মৃত্যু কামনা করত। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা মানুষের মৃত্যু কখন আমরা কামনা করতে পারি, যখন সে আশেপাশের মানুষকে অতিষ্ঠ করে রাখে, তখন কিন্তু আমরা তার মৃত্যু কামনা করতে পারি। তো এইরকমই একজন হারামি লোক বলতে পারো, বা বদ স্বভাবের একজন লোক ছিল। তো উনি মরে গেলে লোকের কোনো মাথা ব্যথা বা কোনো যায় আসে না। কিন্তু আমরা এর পরে যে ক্যারেক্টার আলোচনা করব সেটা হচ্ছে শুভ্রা। শুভ্রার বয়স হচ্ছে 16 থেকে 17, এবং সে খুব একটা ভালো মেয়ে, এবং সবাই জানে যে এই মেয়েটা কোনোদিন কারো ক্ষতি করেনি, এবং সে শান্ত শিষ্ট স্বভাবের একটা মেয়ে। তার মানে ইনার প্রতি একটা সমাজের কিন্তু একটা দায় দায়িত্ব আছে, এবং সমাজের লোক শুভ্রার ব্যাপারটা নিয়ে সিরিয়াস। এবার আমরা দেখবো নবীনটাকে। তার আগে আমরা একটু বলে দিই, এই বলাই চক্রবর্তী আর এই যে শুভ্রা, এরা দুজনেই কিন্তু খুন হয়েছে। বলাই চক্রবর্তী ইনি প্রথমে খুন হয়েছে, আর তার 3 দিন পর শুভ্রা খুন হয়েছে। বোঝা গেল? 3 দিনের গ্যাপ এখানে কিন্তু মাথায় রাখবে, আমরা 3 দিনের কিন্তু গ্যাপ পাচ্ছি। তাহলে প্রথমে মারা গেল কে? বলাই চক্রবর্তী।
তার 3 দিন পর মারা যাচ্ছে শুভ্রা। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এই বলাই চক্রবর্তীর মৃত্যু নিয়ে লোকের কোনো মাথা ব্যথা নেই, বরং লোকেরা খুশি হয়েছে। কিন্তু তার 3 দিন পর এই যে শুভ্রা, এই বিষয়টা নিয়ে হইচই হলো কম, কিন্তু লোকের জানার শেষ থাকলো না। লোকেদের মনে একটাই প্রশ্ন, শুভ্রা কিভাবে মারা গেল? আমরা দেখেছি যে এই বলাই চক্রবর্তী উনাকে নাকি কে নাকি মাথায় আঘাত করেছে, 8 চির হয়ে গেছে। 8 চির মানে মানে মাথা ফেটে চুন চুন হয়ে গেছে, যেটা বলে না মাথা ফ্র্যাকচার হয়ে গেছে এক কথায়। আর এই যে শুভ্রা, এখানে কি কে নাকি গলা টিপে হত্যা করেছে। তো এই যে দুটো খুন হয়েছে, এই দুটো খুনের সঙ্গে কি কোনো যোগাযোগ আছে না? এটা কোনো আলাদা কোনো ব্যাপার? আমাদের গায়ে 20-30 বছর ধরে এরকম ভাবে কেউ আজ পর্যন্ত জখম হয়নি, আর এই গ্রামে হলো তো পরপর দুটো খুন। এটা হচ্ছে বিস্ময়কর ঘটনা। এটা হচ্ছে কার্তিক মাসের মাঝামাঝি কোনো এক সময়ের ঘটনা। বিস্ময়কর কেন বললাম? কারণ যে গ্রামে কেউ জখম পর্যন্ত হয় না, সেখানে একসঙ্গে দুটো খুন হয়েছে, বিষয়টা বিস্ময়কর হবে। তাহলে এই বলাই চক্রবর্তী নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু শুভ্রার ব্যাপারটা নিয়ে আমাদের জানার শেষ থাকলো না, তাই না? শুভ্রাকে কে মারলো, তাহলে বলাই চক্রবর্তীর সঙ্গে কে কোনো খুনের যোগাযোগ আছে কিনা, আমরা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখবো এই নবীন, এই নবীনটাকে, এই নবীনটা হচ্ছে বলাই চক্রবর্তীর ভাইপো, ঠিক আছে? এবং বলাই চক্রবর্তীর মৃত্যুর পর এই বলাই চক্রবর্তীর যে যাবতীয় সম্পত্তি আছে তার একমাত্র উত্তরাধিকারী এখানে নবীন। তাহলে সমস্ত সম্পত্তিগুলো কে পেল এখানে? তাহলে নবীন পেল। এই নবীন সম্পর্কে আমরা যদি একটু দেখি, এই নবীন শহরে চাকরি করত, ঠিক আছে? 40 টাকা বেতন পেত, এবং সে কাকার মৃত্যু সংবাদ শুনে শহরে চাকরি ছেড়ে চলে আসে, এবং সে নাটকীয় ভাবে গ্রামে এসে জানায় যে আমার কাকার হত্যাকারীকে কেউ যদি খুঁজে দিতে পারে তাকে সে 50 টাকা রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার দেবে। তার মানে আমরা প্রত্যেকেই কিন্তু এখানে মাথায় রাখবো, ইনি কিন্তু বোঝাতে চাইছেন গ্রামের লোকজনদেরকে যে আমি কাকাকে কতটা ভালোবাসতাম। কিন্তু এখানেও কিন্তু আমরা তার স্বার্থপর ও লোভী মনের একটা পরিচয় কিন্তু পাবো। এবার আমরা দেখব দামিনী। এই দামিনী হচ্ছে নবীনের স্ত্রী, এর সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। তার আগে আমরা একটু দেখব ধীরেন। এই ধীরেনকে, এই ধীরেন হচ্ছে শুভ্রার দাদা। কে বললাম? শুভ্রার দাদা। এই ধীরেন ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে, ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে, বিএসসি পাস করেছে। সে এখন একটা স্কুলে 7 বছর ধরে জিওগ্রাফি পড়াচ্ছে, মানে ভূগোল, এবং 47খানা বই নিয়ে, 47টা বই নিয়ে সে একটা লাইব্রেরি গড়ে তুলেছে, এবং 7 জনকে নিয়ে সে একটা তরুণ সমিতি গড়েছে, এবং 2 বছরে মেয়ে, 4টে ছেলে মেয়ের বাবা। তাহলে এই হচ্ছে ধীরেন। এই ধীরেনই হচ্ছে একমাত্র ব্যক্তি ওই গ্রামের যে কুসংস্কার থেকে বেরিয়ে নিজেকে যুক্তিবাদী মনের পরিচয় দিয়েছে। যেহেতু তিনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তাই তার মধ্যে একটা শিক্ষার কিন্তু একটা ভাব থাকবে, এটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি। তো এখানে আমরা দেখি গ্রামে যেহেতু ডাক্তার নেই, এবং ধীরেন কি করে, সে ডাক্তারির প্রাথমিক যে চিকিৎসা সেইটা কিন্তু সে বই পড়ে সে শিখে নেয়। মোটামুটি ভাবে সে একটা চিকিৎসা করতে পারে, যেমন আমরা যে হাতুড়ে ডাক্তারগুলো দেখতে পাই না, ঠিক সেরকম। এখানেও ধীরেন কিন্তু সেই ডাক্তারিটা মোটামুটি শিখে নেয়। বিনামূল্য করলেও পরে 4 আনা 8 আনা করে ফি নেয়, 4 আনা 8 আনা এরকম আমরা দেখতে পাই যে ফি নেয়। এইভাবে কিন্তু তার সংসার চলছে। এই নবীনের স্ত্রী দামিনী 21 দিন পর সে এক সন্ধ্যাবেলায় লণ্ঠন হাতে নিয়ে যাচ্ছিল,
ঠিক এমন সময় তার সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটে যায়। অলৌকিক কেন বললাম? কারণ এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো তাদের কাছে কিন্তু ব্যাপারটা পুরো ভূতের মতোই মনে হবে। তো কিরকম হচ্ছে, দামিনী সে সময় যাচ্ছিল লণ্ঠন হাতে করে। ঠিক এমন সময় একটা দমকা বাতাস যেন দামিনীর গায়ে এসে লাগে, আর সাথে সাথে দামিনী অজ্ঞান হয়ে তার লণ্ঠনটা ছিটকে পড়ে কোনো বারান্দার দেওয়ালে গিয়ে। এবং আমরা দেখতে পাই চারিদিকে একটা শোরগোল পড়ে যায়, দামিনীর দাঁতে দাঁতি লেগে যায়, চোখ মুখগুলো যেন একটু অস্বাভাবিক ভাবে আচরণ করতে থাকে, কখনো কাঁদে কখনো হাসে, সে একটা অস্বাভাবিক আচরণ করে যেটা মানুষ স্বাভাবিক ভাবে করতে পারে না। তখন এটা দেখে প্রথমেই খবর দেওয়া হলো কাকে? ধীরেনকে। কেন? ধীরেন যেহেতু এখন ডাক্তারি করছে, ঠিক আছে, তাই ডাক্তারি করার কারণে ধীরেনকে খবর দেওয়া হলো। তো ধীরেন এসে অবস্থা দেখলো এবং অবস্থা বুঝতে ব্যবস্থা নিতে হবে। দেখ, আমার এখতিয়ারের মধ্যে যদি না থাকে তাহলে সেটাকে ট্রান্সফার করে দিতে হয়। এখানে ধীরেন এসে জানায়, আমি তো পাস করা ডাক্তার না, এক কাজ করুন, আপনারা কৈলাস ডাক্তারকে ডেকে আনুন। তাহলে এই কৈলাস ডাক্তার একে ডেকে আনতে বলেছে। এই কথাটা যখনই বললো তখনই পাশ থেকে একটা লোক এসে, গ্রামের একটা বয়স্ক ব্যক্তি, না না, ডাক্তার না, এর অন্য কিছু হয়েছে, এর উপর কোনো আত্মা ভর করেছে, তাই এক কাজ করো, কুঞ্জগুণীকে ডাকো। কুঞ্জ তার মানে ইনি হচ্ছেন ওখানকার তান্ত্রিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে উনি তান্ত্রিক, তো উনাকে ডাকুন। এবার ধীরেন কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে থাকে, কেন ওনাকে ডাকবে, ওনার শরীর খারাপ হয়েছে, ডাক্তার এসে ঠিক করবে। কিন্তু গ্রামের সব লোক কিন্তু কুসংস্কারে বিশ্বাসী, সবাই কুঞ্জগুণীকে নিয়ে এক বাক্যে বানে যে কুঞ্জগুণী যেটা বলে সেটাই সঠিক। তার মানে কুঞ্জগুণীর কোনো প্রতিবাদ করার কোনো লোক নেই ওর বিরুদ্ধে। এখানে স্বাভাবিকভাবেই যেহেতু নবীনের স্ত্রী, তাই সবাইকে নবীনকে বলে যে কুঞ্জগুণীকে ডাকো। আবার এইদিকে নবীন আর ধীরেন, দেখো নবীন বয়সে বড় হতে পারে কিন্তু এরা দুজন নাকি কোনো এক সময় একই সাথে একই ক্লাসে পড়তো, তাই তার বন্ধুর খাতির অনুযায়ী নবীন দুজনকেই ডাকতে পাঠালো। কাকে কাকে? কুঞ্জকেও ডাকতে পাঠালো, আবার কৈলাসকেও ডাকতে পাঠালো। কিন্তু এই নবীনের বউ যে দামিনী রয়েছে তাকে যে আত্মা ভর করেছে এই খবরটা কিন্তু কুঞ্জগুণী আগেই পেয়ে গেছে, তাই সে চলে আসছে, আর কৈলাস একটা পরে আসবে। এবার কুঞ্জ এসে কি করছে, দামিনী, দেখো প্রথমে আমরা দেখতে পাই দামিনী কিন্তু খুব ছটফট করছে নিজেকে মানে ওদের হাত থেকে পালানোর জন্য। কুঞ্জগুণী আসলো, তারপরে দামিনীর চুলটাকে একটা খুঁটিতে বেঁধে দেয়। চুল যদি বেঁধে দেয় তাহলে সে আর নড়তে পারবে না, সে চড়তেও পারবে না, তার মানে কি সে আর পালাতে পারছে না, সে ব্যথা পাচ্ছে। এবার আমরা দেখতে পাই যে কুঞ্জগুণী কি করছে, কি একটা মন্ত্র পড়লো, ওং হিং ক্রিং এই বলে একটা মন্ত্র পড়লো, তারপরে সে একটা হলুদ নিল এবং হলুদটাকে পুরালো, পুরানোর পরে কি করছে, দামিনীর নাকের কাছে গিয়ে ধরলো এবং নাকের কাছে গিয়ে যখনই ধরলো তখন কুঞ্জগুণী জিজ্ঞাসা করে, এই কে রে তুই? তখন দামিনী জানায়, আমি শুভ্রা গো, আমি শুভ্রা, আমায় তোমরা মেরো না। তখন পাশ থেকে একজন লোক জিজ্ঞাসা করছে, আচ্ছা জিজ্ঞাসা করো না যে শুভ্রাকে কে মেরেছে। এটা বলার আগেই সেই দামিনী নিজে থেকে উত্তর দিল, আমাকে বলাই চক্রবর্তী মেরেছে। এখানে কাহিনী মে একটা টুইস্ট। কেন টুইস্ট বললাম? কারণ বলাই চক্রবর্তী মারা গেছে 3 দিন আগে আর শুভ্রা মারা গেছে 3 দিন পরে। তাহলে যে লোকটা 3 দিন আগে মরে যায় সেই লোকটা 3 দিন পরে এসে কি করে মারতে পারে? প্রশ্ন তো। এখানে সমস্ত পাঠকবর্গ কিন্তু চিন্তায় পড়ে যায়, সত্যি তো 3 দিন আগে যে লোকটা মরে গেছে সে লোকটা 3 দিন পরে কি করে মারতে পারে? গ্রামে একটা শোরগোল পড়ে গেল। এবার কুঞ্জগুণী মানে বোঝাতে শুরু করছে, মানে এমন হাবভাব করছে সে বোঝাতে চাইছে যে বলাই চক্রবর্তী 3 দিন পর মেরেছে এটা সঠিক, কিন্তু সে নিজে মারেনি, সে আত্মা হয়ে কারো শরীরের উপর ভর করে তাকে দিয়ে তার রক্তে মাংসে করা হাত দিয়ে শুভ্রার গলা টিপে হত্যা করেছে।
তার মানে এটা কিন্তু বোঝাতে চাইছে। দিয়ে সে লোকটা অবশ্য জানে না যে শুভ্রাকে সে হত্যা করেছে, কারণ সে তো নিজে হত্যা করেনি, কারণ বলাই চক্রবর্তীর আত্মা তার শরীরের উপর ভর করে তাকে হত্যা করেছে। এইটা বলার পরে আমরা দেখতে পাই যে কৈলাস ডাক্তার চলে আসে, বলতে বলতে তাকে নিয়ে আবার কি কি করবে এরকম ভেবেছিল। ঠিক সে সময় কৈলাস ডাক্তার এসে ধমক টমক করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং দামিনীকে একটা ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এই হলো এটা মূলত ঘটনা। এবার চারিদিক থেকে কি হচ্ছে, এই যে ধীরেন, এই ধীরেনের ব্যাপারটা, ধীরেন যেহেতু শুভ্রার দাদা, তাই গ্রামে একটা রটে গেল যে শুভ্রার আত্মা যাত্রার উপরে ভর করছে। এই বিষয়টা আস্তে 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 ধীরেনের মনেও ব্যাপকভাবে প্রভাব ফেললো। যে ছেলেটা কুসংস্কার বিশ্বাস করতো না, সেই ছেলেটার মনের মধ্যেও আমরা দেখতে পাই যে একটু একটু করে কুসংস্কারের বাসা একটু একটু করে জন্মাচ্ছে। তারপর কি হচ্ছে, ধীরেন যে স্কুলে পড়াতো সেই স্কুলের ছাত্ররাও এই শুভ্রাকে নিয়ে আলোচনা বিষয়গুলো ভেবে খুবই লজ্জা পেত এবং অনুতপ্ত হতো, কিন্তু সে না ছাত্রছাত্রীর চোখের দিকে তাকে কিছু বলতে পারতো না। আর এইদিকে স্কুল সেক্রেটারি মথুর বাবু, তাহলে মথুর বাবুটাকে, ওটা হচ্ছে ওই যে স্কুলে পড়াতো সেই স্কুলের সেক্রেটারি, তার নাম হচ্ছে মথুর বাবু। সবাই এই ব্যাপারটা নিয়ে শঙ্কিত এবং ভয়ে রয়েছে। তাই মথুর বাবু ধীরেনকে বলে তুমি 1 মাসের জন্য ছুটি নিয়ে নাও। ধীরেন কিন্তু ছুটি নিতে চায় না। কেন সে ছুটি নিবে? সে কি করেছে? শুভ্রার আত্মা ভর করেছে। শুভ্রা তো কখনো ধীরেনের উপর ভর করেনি, শুধু শুনে এসেছে। গ্রামে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা গ্রামের লোকেরা, ওই যে শুভ্রা যেখানে মারা গেছিল সেই রাস্তা দিয়ে আসার যে পথ, সেখানে সব কি করে বাসের ডগাটাকে পুড়িয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে দেয়, যাতে শুভ্রার আত্মা যাতে সেই জায়গা থেকে পার করে যাতে এই বাসের এদিকে যাতে না পারে, মানে আসতে পারে, মানে অশুভ শক্তি যাতে এখানে যাতে প্রবেশ করতে না পারে। ঠিক সেই রকমই। তো এইরকমই একটা দিনে আমরা দেখতে পাই যে ধীরেন, এই যে শান্তি, এই শান্তিটাকে, শান্তি হচ্ছে ধীরেনের স্ত্রী, সে একটা অজপড়া গায়ের একটা মেয়ে, ঠিক আছে, গায়ের একটা মেয়ে, মানে অত পড়াশোনা শিক্ষিত না, সে নিজেও কুসংস্কারে বিশ্বাসী। তো এইরকমই একটা দিনে দেখা যায় যে ধীরেন চুপি চুপি লুকিয়ে ওই বাসের ডগা পেরিয়ে শুভ্রা যেখানে খুন হয়েছিল সেখানে যায়, এবং সেখান থেকে কিছুক্ষণ পরেই আবার আমরা দেখতে পাই ধীরেন ফিরে আসছে এবং তার চোখগুলো কটকটে লাল, মুখ থেকে যেন রক্ত লালা ঝরছে। তখন ধীরেন চেঁচায়, এই বাসটাকেও সরাও তো, বাসটাকেও সরায়। তখন শান্তি ঘর থেকে বেরিয়ে আসে। শান্তি প্রথমত বুঝতে পারে না, তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় পড়ে গেছিলে নাকি, তোমার হাত পা গুলো এরকম রক্ত মাখা কেন? এইভাবে ধীরেন যখন বারবার বলে বাসটা সরাও, তখন কিন্তু শান্তির বুঝতে আর বাকি থাকলো না যে এর মধ্যেও হয়তো শুভ্রার আত্মা ভর করেছে। ঠিক একই রকম ভাবে কুঞ্জকে ডাকা হলো, কুঞ্জ আসলো। কুঞ্জ আসার পরে কি করলো, আবার সেই হলুদ পোড়ালো, ধীরেনের নাকের সামনে ধরলো, দিয়ে প্রশ্ন করলো, বল তুই কে? তখন ধীরেন কি উত্তর দিয়েছিল জানো? আমি বলাই চক্রবর্তী। দেখো, তাহলে প্রথমে দামিনীকে যখন প্রশ্ন করা হলো সে বলল আমি শুভ্রা, আর ধীরেনকে প্রশ্ন করা হলো সে বলল আমি বলাই চক্রবর্তী। এবার বলাই চক্রবর্তী যখন বলেছে, এখানেই কিন্তু আমাদের গল্পটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে ছোট গল্প। ছোট গল্প বলতে আমরা সেটা কি বুঝি, যে গল্পটা শেষ হয়ে গেলেও মনের মধ্যে অজস্র প্রশ্নের দানা কিন্তু থেকে যায়। তো এখানে কিন্তু তারই কিন্তু একটা বার্তা কবি কিন্তু দিয়েছে। তাহলে বোঝা গেল আমাদের এই গল্পটা। এবার প্রশ্ন হচ্ছে, স্যার ধীরেন তো একমাত্র ওখানে যুক্তিবাদী বিজ্ঞানের সংস্পর্শে ছিল, তো সে কেন খারাপ হয়ে গেল? সে কেন কুসংস্কারের আওতায় চলে আসলো? ধরে নাও আমি একটা কথা বলি, একটা ঝুড়িতে যদি 50টা পচা আপেল থাকে আর একটা যদি ভালো আপেল থাকে, সেই আপেলটাও ওই পচা আপেলের সংস্পর্শে থেকে থেকে ভালো আপেলটাও কিন্তু পচে যায়। ঠিক সেই রকমই ঘটনা কিন্তু গল্পে দেখতে পেয়েছি। এই গল্পেও দেখা যায় ধীরেন, দেখো এখানে যতজনকে দেখছি কম বেশি সবাই কুসংস্কারে বিশ্বাসী। ধীরেন আর কৈলাস ডাক্তার এরা দুজনই মোটামুটি কুসংস্কারকে মানতো না, কিন্তু এদের সংখ্যাটা তো কম আর কুসংস্কারের পাল্লাটা এখানে ভারী। তাই তাদের সাথে থাকতে 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 একটা সময় দেখা গেল যে ধীরেনও এই কুসংস্কারের বশবর্তী শিকার হয়ে গেছে।
আর এই গল্পটার নাম হলুদ পোড়া কেন রাখা হলো? কারণ এই হলুদকে পুড়িয়ে তাদের নাকের কাছে ধরে তাদের মুখ থেকে যে কথাটা বের করেছিল, তার মানে হলুদ পুড়িয়েছিল, তাই এটার নাম হচ্ছে হলুদ পোড়া। তো আশা করি তোমরা এই গল্পটা অনেকটা বুঝতে পেরেছো। হয়তো গল্পটা একটু বড় তুলনামূলক ভাবে, তো তোমরা এই জায়গাগুলো ভালো করে যদি মাথায় রাখতে পারো, এই চরিত্রগুলো প্রত্যেকটা ব্যাখ্যা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের কাছে এটা কোনো সমস্যাই না। তোমরা খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে বানিয়ে লিখে আসতে পারবে এবং তোমরা 5-এ 4, 4.5, 5 এরকম করে কিন্তু নাম্বার পেতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর পরবর্তী তোমাদের এই সেমিস্টারের কোন কোন বিষয় আলোচনা করতে হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে এক একটা করে আলোচনা উপহার দিতে থাকবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।